বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং তার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ সেই অপরাধেই কিন্তু এই পরোয়ানা জারি হয়েছে। অবশ্যই আপনাদের মনে থাকবে গত বছর জুলাই আগস্ট মাসে কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে ওপার বাংলা, আর তারপর আমরা দেখি গণ অভ্যুত্থান। আর সেই গণ অভ্যুত্থানের পর কিন্তু শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে আসতে বাধ্য হন। এবার শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। জুলাই আগস্ট গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। তবে শুধুমাত্র যে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এমনটা নয়, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধেও কিন্তু এই পরোয়ানা জারি হয়েছে। আমরা কথা বলবো আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুজিত, দা হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে কোনোভাবে কি হাতিয়ার করতে পারে ইউনুস? যে ট্রাইব্যুনালটি তৈরি হয়েছে 2009 সালে, এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল শেখ হাসিনা সময় অনেক কাঠখড় পড়িয়ে আন্তর্জাতিক যে বিচার অপরাধ ট্রাইব্যুনাল সেটি তৈরি হয়েছিল মূলত রাজাকার এবং মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে যারা যারা দাঁড়িয়েছিল এবং যারা সেদিন তাদের ওকে হেনস্থা করেছিল, তাদের উপর প্রাণ নিয়েছিল, তাদেরকে চিনিয়ে দিয়েছিল, দর্শন করেছিল, মানবাধিকার লঙ্ঘনের সমস্ত ঘটনাগুলোকে যে একেবারে তিনি চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল। এবং এই ট্রাইব্যুনালের কারণে দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে গোলাম আজম এবং বেশ প্রায় 4 জন, তার মধ্যে সাকা চৌধুরী সবচেয়ে একজন নামকরা আর কি রাজাকার, এদের প্রত্যেকের বিচারের পর ফাঁসি হয়েছিল। যে ফাঁসিকে কেন্দ্র করে জামাত ইসলামী ক্ষোভে পুষছিল এবং তৎকালীন সময়ে তারা 2009 থেকে ধারাবাহিক এই ট্রায়ালের মাধ্যমে তাদের দোষী সাব্যস্ত হয় এবং তারপর তাদের ফাঁসি সম্পন্ন হয়। তখন থেকেই প্রত্যাঘাতের একটা চেষ্টাই ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে এই জামাত ইসলামী। কেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের অনুসারী, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে সক্রিয় রাজনৈতিক দল এবং এই মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য। এবং তার সাথে আওয়ামী লীগ আন্তর্জাতিক আদালতের এই মাধ্যমে গোটা বিশ্বের কাছে তুলে ধরতে পেরেছিল যে রাজাকাররা আসলে কি বস্তু। এবং সেই ঘটনার পরে অনেকদিন অতিবাহিত এবং তারপর জুলাই মাসের যে আন্দোলন এবং আগস্ট মাসে যে পতন শেখ হাসিনা, তখন থেকেই বয়ে যাচ্ছিল যে আগামীর বাংলাদেশটা ঠিক কিরকম হতে চলেছে। এবং সেই মৌলবাদ এবং প্রতিহিংসা জর্জরিত এই বাংলাদেশ এখন হচ্ছে সমৃদ্ধি বা উন্নয়নের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ হচ্ছে পুরোপুরি হচ্ছে একটা মৌলবাদী এবং চিন্তা ভাবনার এবং হচ্ছে ভারত বিদ্বেষ, আওয়ামী লীগ বিদ্বেষ। এবং তারই একটা পরম্পরা হিসেবে যে কোর্ট 2009 সালে তৈরি হয়েছিল সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য শুরু হয়েছে এবং মূল উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে নিয়ে এসে কত দ্রুত ফাঁসিতে চড়াবে। যদিও মুখে তারা বলছেন যে এটি একটি নিরপেক্ষ আদালতে হবে এবং সেখানে কোনো আবেগ নয়, যুক্তি, তথ্য এইসব নির্ভর, অর্থাৎ মুক্তিযুদ্ধ কোনো একটা বিষয়ই নয়, এটা বাংলাদেশের জামাত ইসলামের এবং বিভিন্ন যে দলগুলো রয়েছে তারা মুক্তিযুদ্ধ ওটা কোনো ব্যাপারই না, ওটা একটা আবেগের বহিঃপ্রকাশ। এটা ভারত পাকিস্তানকে চক্রান্ত করে দুটুকরো করার একটা প্রয়াস, যে প্রয়াসে আপামর বাঙালি তারা সাথ দিয়েছিল আবেগের বসে। এটা বাংলাদেশের কি ক্ষতি করেছে এই ন্যারেটিভ 1971 সালের পর থেকেই এটা হচ্ছে জামাত ইসলাম এবং মূলত এটাকে প্রচার করে আসে এবং যে শক্তি তারা ধরে তাতে আওয়ামী লীগ এবং বাংলাদেশের উপর এটা একটা বড় প্রভাব তৈরি করে। এবং যেহেতু শেখ হাসিনাকে তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কিন্তু গ্রেপ্তারটা কে করবে সেটা অনেকদিন থেকে ভারতের কাছে করেছিল, তারপর ইন্টারপোলের দ্বারস্থ হবে বলেছিল। সেই সমস্ত আসলে প্রতিহিংসার নামে একটা কালক্ষেপ তারা করবে এবং বেশ কয়েকজনকে হয়তো বিচার হবে,
এবং সেই বিচারের নামে আদৌ বিচার হবে না প্রহসন হবে সেটা সময়ই বলবে। এবং গতকাল থেকে যখন এটার শুরু হয়েছিল ট্রায়াল, সেই ট্রায়াল হচ্ছে তারা টেলিভিশনে লাইভ সম্প্রচার করেছে বাংলাদেশ টেলিভিশনে, এবং গোটা আন্তর্জাতিক বিশ্বের কাছে তারা এটা দেখাতে চায় যে শেখ হাসিনা এবং বিভিন্ন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যে যারা মন্ত্রী সংশ্লিষ্ট তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তারা দেখবেন সামনে বলছে, তারা শুনবেন যে তাদের মৃত্যু পরোয়ানা কিভাবে তৈরি হচ্ছে। এটা একটা নিঃসন্দেহে এই মুহূর্তে একটা বড় বিষয়। আসলে গোটা বাংলাদেশের থেকে মুক্তিযুদ্ধের যে আবহ বা স্পিরিটকে উড়িয়ে দিয়ে এখন হচ্ছে রাজাকার বাহিনী ক্ষমতা নিয়েছে। রাজাকার এবং তারা পাকিস্তানকে তারা ধারণ করে এবং হচ্ছে অত্যাধিক ভারত বিদ্বেষ, এবং যেটা আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের এক ভয়ঙ্কর ইমেজ ক্রাইসিস হতে চলেছে। এবং এটা হয়েছে যে পাশ্চাত্য বা যারা আমেরিকান ডিপ স্টেটের কথা অনেকেই বলেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তারা আগামী সময় বাংলাদেশের উপর তাদের যে বিশ্বাস ভরসা করানা, অনেকেই বেশ কিছু প্রতিবেদনের মাধ্যমে লিখতেন যে শেখ হাসিনা স্বৈরাচার চালাচ্ছেন, শেখ হাসিনার সময় গণতন্ত্র বিপন্ন, শেখ হাসিনার সময় নির্বাচন ঠিক মতো হয়নি। এই প্রচারটা ছিল এবং এটা পাশ্চাত্য এবং হচ্ছে আমেরিকান বিভিন্ন সংবাদপত্র মাধ্যমে এই খবরগুলো এসেছে। এখন তারা কি বলবেন? নির্বাচন তো ক্রমশ পেছনোর কথা তারা বলছেন। যে সরকার এটা রয়েছে, একটা তত্ত্বাবধায়ক সরকার না অন্তর্বর্তী সরকার, কি সরকার এটা তারাই বলতে পারবেন। তারা এখন নির্বাচন পেছাচ্ছেন। বাংলাদেশে ন্যূনতম মানবাধিকার আছে বলে কেউই এখন আর বিশ্বাস করেন না। রাস্তাঘাটে বেরোলে কার কি হবে কেউ জানে না, কার বিভিন্ন সম্পত্তি অগ্নুৎপাত এই সমস্ত করে, এবং হচ্ছে যেসব কল কারখানাগুলো রয়েছে সেগুলো শাটডাউন করে সমস্ত একটা নারকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। মোট প্রায় 14 লক্ষের মতো কর্মী বেকার হয়েছেন, তার সিংহভাগই হচ্ছে নারী শ্রমিক। এই বাংলাদেশের আজকের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। তো সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যের মধ্যে একটা প্রতিহিংসাকে তারা প্রতিস্থাপন করতে চায় কিনা, এটাই এখন হচ্ছে দেখার। এবং আদৌ এটাকে হবে কিনা, না যারা আজকে বিচার করছে তাদেরই উল্টে পাশার পাল্টে গিয়ে তাদেরই উল্টে আবার ওখানে বিচার শুরু হয়ে যাবে এইসব কাজ করার জন্য, সেটা অবশ্য তার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না একেবারে। অবশ্যই আমাদের ওই সম্ভাবনার দিকে নজর রাখতে হবে। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং আমি আরও একবার দর্শকদের স্মরণ করে দিতে চাই 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠিত হয় ওপার বাংলায়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও পুনর্গঠিত হয় এবং তারপরই দায়ের হয় একাধিক মামলা, এবং 12ই মে এই ট্রাইব্যুনালের তদন্ত রিপোর্ট জমা পড়ে। রবিবার থেকে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এই মামলায় পুলিশের তৎকালীন আইডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে।